হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। বীর ঈশাকে কোলে নিয়ে রুমে ঢোকে। দরজা বন্ধ হওয়ার শব্দটা পুরো ঘরটাকে আলাদা করে দেয় পৃথিবী থেকে। বীর খুব ধীরে ঈশাকে বিছানায় নামিয়ে দেয়, কিন্তু তার চোখে অস্থিরতা লুকানো যায় না। পরের মুহূর্তেই বীর কয়েক কদম এগিয়ে গিয়ে দরজাটা লক করে দেয়। বন্ধ হওয়ার শব্দটা ঈশার কানে গিয়ে বাজে বুলেটের মতো। বীরের এমন আচরণ দেখে ঈশা ভয় গুটিয়ে যায়। তার শরীর আপনাতেই সংকুচিত হয়ে ওঠে। তার মনে হচ্ছে এই লোকটাকে আসতে বলে হয়তো সে ভয়ঙ্কর একটা ভুল করেছে। ভুল না, অপরাধ করেছে। বীর ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে নেশা, কঠিন গভীর অন্ধকার নেশা। দীর্ঘদিন অপেক্ষা করেছে সে। কতটা যন্ত্রণায় নিজেকে দূরে সরিয়ে রেখেছে শুধু সেই জানে। বীর তার কালো ওভারকোট খুলে একপাশে ছুঁড়ে ফেলে। তার উপস্থিতিতেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ঈশার গলা শুকিয়ে আসে। তারপর বীরের হাত চলে যায় তার শার্টের বোতামে। একটার পর একটা খুলতে খুলতে বিরক্তিতে হঠাৎ এক টান দেয়। সব বোতাম ছিঁড়ে পড়ে যায় মেঝেতে। শব্দ হয়, ঈশার বুকের ভেতর কেঁপে ওঠে। বীরের এই অধৈর্যতা দেখে ঈশা ঠক গেলে। ঈশা পিছিয়ে যায় বিছানায় আরও সাইডে। বীর যত এগোয় ঈশা আরও পিছিয়ে যায়। বীর ঠেকে যায় ঠান্ডা হেডবোর্ডে। বীর ধীরে ধীরে এগিয়ে আসে। বীর খুব কাছে এসে দাঁড়ায়। ঈশা আমতা আমতা করে বলে ওঠে, দেখুন। তার কণ্ঠ কাঁপছে, চোখে অনিশ্চয়তা, ভয়, তবু কোথাও লুকোনো এক ফোঁটা টান। বীর তার দিকে ঝুঁকে পড়ে। তার নিঃশ্বাস ঈশার গালে লাগছে, ঠান্ডা গলায়, কিন্তু ভেতরে আগুন নিয়ে সে বলে, দেখাও। একটু থামে, তারপর খুব নিচু স্বরে যোগ করে বলে, দেখতেই তো এসেছি। ঈশার বুক ধক করে ওঠে। বীরের চোখে কোনো তাড়াহুড়ো নেই, বরং এক ধরনের অধিকার, এক ধরনের ভয়ঙ্কর ভালোবাসা। তার ভালোবাসা কোমল না, তার ভালোবাসা ধারালো, অন্ধকার এবং ভয়ঙ্করভাবে গভীর। বীরের লাগাম ছাড়া কথা ঈশার কান গরম হয়ে ওঠে লজ্জায়। বুকের ভেতর অজানা শিহরণ ছুঁয়ে বেড়ায়। অথচ সে কিছু বলার আগেই এক সেকেন্ডও ভাবার সময় না দিয়ে বীর হিংস্র আবেশে ঈশার অধৈর্যরা তার দখলে নিয়ে নেয়। ঈশা ছটফট করে ওঠে। বীর দু হাতে তাকে শক্ত করে আগলে নেয়। পালানোর কোনো পথ নেই। ঠোঁটের চাপ আরও গভীর হয়। দাঁতের ঘর্ষণে ঈশার ঠোঁটে নোনতা কিছু অনুভব করে। ঈশা যত নড়াচড়ার চেষ্টা করছে, বীর তাকে তত আঁকড়ে ধরছে নিজের সাথে। বীর ঈশার ওষ্ঠ চেপে ধরে গলা থেকে ওড়না টেনে নেয়, পাশে ছুঁড়ে ফেলে। ঈশা অস্থির হয়ে ওঠে। সেই মুহূর্তে তার হাত গিয়ে লাগে বীরের ব্যান্ডেজ করা হাতে। বীর ঈশার ঠোঁট কামড়ে ধরে হঠাৎই সরে আসে। বীর ছেড়ে দিতেই ঈশা জোরে জোরে শ্বাস নিতে থাকে। উঠে বসে চোখ তুলে তাকাতেই তার নজর পড়ে বীরের হাতের ব্যান্ডেজে। এক মুহূর্তের মধ্যে ভুলে যায়। ব্যস্ত হয়ে সে জিজ্ঞেস করে, আপনার হাতে কি হয়েছে? বীর কোনো উত্তর না দিয়ে ঈশার পেছনে হাত গলিয়ে তার জামার চেন নামাতে নামাতে বলে, নাথিং। পরের মুহূর্তেই বীর ঈশাকে বিছানায় শুয়ে দেয়, নিচে তার উপর ঝুঁকে পড়ে। কাঁধ পেয়ে জামা নামাতেই ঈশার কণ্ঠ কাঁপতে থাকে, আমার খুব ভয় করছে। এমন করবেন না প্লিজ, আমাকে একটু। বীর বিরক্ত স্বরে বলে ওঠে, বার্তা, প্রথমবার নাকি তোমার? ভয় পাচ্ছি মানে কি? 1000 ছুঁয়েছি তোমায়। বীরের কথা ঈশা ঠোক গিলে নেয়। আমার কিছু মনে নেই। বীর ঈশার আবেশে ডুবে যেতে যেতে নিচু স্বরে বলে, ইউ ডোন্ট নিড টু রিমেম্বার এনিথিং, জাস্ট ফিল মি। লেট দিস মোমেন্ট টেক ওভার ইউ, লস ইউরসেলফ ইন মি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বীর আরও হিংস্র হয়ে ওঠে। ঈশার চাপা চিৎকার তার কানে বাজে। দুজনের ভারী নিঃশ্বাসে ভরে ওঠে। অজান্তে ঈশা বীরকে জড়িয়ে ধরে। চরম মুহূর্তে বীর যখন ঈশাকে উল্টে নিজের উপর টেনে নেয়, তখনই ঈশার চোখে পড়ে বীরের হাতে ব্যান্ডেজে জমে ওঠা রক্তে। ঈশা আঁতকে ওঠে, আপনার হাত থেকে ব্লিডিং হচ্ছে।
ভিড় ভারী নিঃশ্বাস নিতে নিতে ঈশার কানে ফিসফিস করে, জাস্ট স্ক্রিম মাই নেম, নাথিং এলস, অনলি মাই নেম। এরপর ভিড় ধীরে ধীরে পুরোপুরি ঈশার মাঝে হারিয়ে যায়। এই প্রথমবার ঈশাও নিজেকে নিজের ভেতর থেকে ছুঁড়ে ফেলে ভিড়ের সাথে জড়িয়ে নেয়। ঈশার সাড়া পেয়ে ভিড় আরও উন্মাদ হয়ে ওঠে। ভিড়ের উন্মাদনা সীমা হারায়। ঈশা পিষ্ট হয় ভিড়ের নিচে, মিশে যায় একে অপরের অস্তিত্বে। সময় গড়ায়, সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। ঈশার পিঠে হাত জড়িয়ে গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে ভিড়। নিঃশ্বাসের ওঠানামায় বোঝা যায় লোকটা গভীর ঘুমে। ঈশার চোখে ঘুম নেই। এই মানুষটার জন্য সে নড়তেও পারছে না। শরীর ব্যথায় অবশ, অথচ তার বুকে মাথা রেখে সে আরামে ঘুমিয়ে আছে। এই মানুষটা একান্তই তার। এই ভাবনাটাই তাকে অদ্ভুত এক অনুভূতিতে ভরিয়ে দেয়। ঈশায় আলতো করে বীরের হাতের ট্যাটুতে আঙুল ছোঁয়ায়। ঘরমাক্ত বলিষ্ঠ শরীরটা দেখে সে আবেশিত হয়। মুগ্ধ চোখে বীরকে দেখতে থাকে ঈশায়া। তার চোখ চলে যায় বীরের চুলের ভাঁজে। কেন জানি লোকটা কাছে থাকায় তার ভেতরটা খুব খুশি খুশি লাগছে। পেটের ভেতরে যেন প্রজাপতি উঠছে। বুকের গভীরে আলাদা এক ধরনের শান্তি, যেটা সে আগে কখনো অনুভব করেনি। ভিড়ের চুলে ভাঁজ বোলাতে বোলাতেই ঈশা খুব আলতো করে তার কানের লতিতে চুমু খায়, এমনভাবে যাতে ভিড়ের ঘুম না ভাঙে। কিন্তু পর মুহূর্তেই ভিড় হঠাৎ করে ঈশার গলার নিচে কামড়ে ধরে। আকস্মিক ব্যথায় কুকড়িয়ে উঠে ঈশা, চিৎকার করে ওঠে, আহ আল্লাহ, ছাড়ুন আমাকে, অসভ্য লোক। বলতে বলতে ঈশার ভিড়ের বুকে ধাক্কা দেয় সরে আসার জন্য। ভিড় ছাড়ে না। ঘুম ঘুম কণ্ঠে চোখ না খুলেই বলে, ডোন্ট অ্যানয় মি। ইফ আই ওয়েক আপ নাও আই ওন্ট লেট ইউ গো। ক্রাইং অর স্ক্রিমিং ওন্ট সেভ ইউ, সো লেট মি স্লিপ। এই কথা বলেই ভিড় ঈশার গলায় নাক ঘষে আবার ঘুমিয়ে পড়ে। ঈশা আর কিছু বলে না। সে জানে এই মানুষটা ঠিক কতটা বেপরোয়া, কতটা নিয়ন্ত্রণহীন। ঘরের নীরবতায় শুধু ভিড়ের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ঈশা অনেকক্ষণ ধরে শুয়ে থাকে, চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসে না। এভাবে শুয়ে থাকতেও তার ভীষণ অস্বস্তি লাগছে, উঠতে ইচ্ছে করছে, কিন্তু ভয়টা পায়ের কাছে শিকলের মতো বেঁধে রেখেছে তাকে। যদি উনি জেগে যান, যে হুমকি দিয়েছে, সেই কথাগুলো আবার মনে পড়ে যায়। অনেক চেষ্টা করে, খুব সাবধানে নিঃশব্দে ঈশা ভিড়কে নিজের থেকে সরাতে সক্ষম হয়। শ্বাস আটকে রাখে, এক ফোঁটা শব্দ না করে উঠে পড়ে। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লম্বা একটা শাওয়ার নেয়। গরম পানির ধারা শরীর বেয়ে নামতে নামতে যেন মাথার ভেতরে অস্থিরতাটুকু ধুয়ে নিয়ে যায়। ঈশা বের হয় বাথরুম পরে। ভিড় বেঘরে ঘুম। কতদিন পর যে একটু ঘুমিয়েছে। ঈশার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। আলমারি খুলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি মনে করে হঠাৎই একটা সুন্দর সাদা শাড়ি বের করে নেয়। মানতা কটন সুতির মতোই আরামদায়ক, কিন্তু শরীরে পরলে আলাদা একটা সৌন্দর্য এনে দেয়। ঈশা নিজে নিজেই সুন্দর করে শাড়িটা পরে নেয়। খুব বেশি কিছু না, তবু কেন জানি আজ একটু সাজতে ইচ্ছে করছে তার। হঠাৎ মনে হলো আজ শাড়ি পরলেই ভালো লাগবে। ভেজা চুল আলগা করে পিঠে ছেড়ে দেয়। মুখে হালকা একটা ভাব, চোখে অদ্ভুত এক শান্তি। রেডি হয়ে একবার ঘুরে তাকায় ঈশা ভিড়ের দিকে। ভিড় তখন ঘুমিয়ে আছে, কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট জড়ানো। উপর হয়ে শুয়ে আছে সে। তার উন্মুক্ত পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। ঈশার ঠোঁটে অজান্তে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। তার দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। ভিড় থাকার কারণে তখন মারিয়া এলানা বা বাকি গার্ডদের কেউই সেখানে ছিল না। ঈশা সিঁড়ি বেয়ে নিচে নামে। এলিজা নিচেই ছিল, সব কিছু পরিষ্কার করছিল সে। ঈশাকে দেখে তার চোখ মুহূর্তে চকচক করে ওঠে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মুখের আদল দেখি বোঝা যায় 17 কি 18, এর বেশি হবে না বয়স। ছোট এই মেয়েটার মুখে কি অদ্ভুত মায়া। সাদা শাড়ি, হাঁটু ছোঁয়া ভেজা চুল, ঠোঁটের
তিলটাই নজর কাড়ে। ঠোঁটের কাটা জায়গায় ভেজা চুল। এলিজার দৃষ্টি গাঢ় হয়। এলিজা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, কিন্তু সেই মুগ্ধতা বেশিক্ষণ থাকে না। এক মুহূর্তেই তার চোখের রং বদলে যায়। বীরের থেকে বদলা নিতে হলে এই মেয়েটাকে তার হাতিয়ার বানাতে হবে। এলিজার মনে পড়ে কি নৃশংসভাবে তার বোনকে মেরেছিল এই রাজবীর। এই কারণে নিজের জীবনে পরোয়া না করেই সে এসেছে এই জায়গায়। হয় সে বীরকে শেষ করবে, নয়তো নিজেই মরবে, কিন্তু বোনের মৃত্যুর প্রতিশোধ সে নেবেই, যে করেই হোক। ঈশা কিচেনে যায়। কিচেন জুড়ে তাকিয়ে তাকিয়ে দেখে সব কিছু, কিন্তু কি করবে, কিভাবে শুরু করবে, কিছুই বুঝে উঠতে পারে না সে। অচেনা সব কিছু তার কাছে। ঈশাকে কিচেনে যেতে দেখে এলিজা আশেপাশে তাকায়। এটাই সুযোগ তার কাছে, এখন কেউ নেই, তাকে কিছু একটা করতে হবে। ঈশা কিচেনে যায়। ঈশাকে দেখে কথা বাড়াতে জিজ্ঞেস করে, ম্যাম, কিছু লাগবে আপনার? ঈশা পিছন ফিরে তাকায়। তার সাথে থাকা গার্ডদের মধ্যে কেউ না এই মেয়ে। পরনে ইউনিফর্ম, দেখে বোঝা যায় এখানে কাজ করে। ঈশা হালকা কপালে হাত বুলিয়ে ধীরে বলে, মাথা ব্যথা করছে। এলিজা সঙ্গে সঙ্গে বলে, তাহলে কফি বানিয়ে দিই ম্যাম? ঈশা সামান্য মাথা নেড়ে বলে, দাও। এলিজা নিঃশব্দে কফি বানাতে শুরু করে। এলিজা এটাই ভাবছে কিভাবে কথা এগোবে, কিভাবে ঈশার সাথে একটা সাক্ষাৎপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। আর চোখে বারবার ঈশার দিকে তাকাচ্ছে সে। ম্যাম, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ প্রশংসায় ঈশা একটু অবাক হয়। মুখে নরম একটা হাসি ফুটে ওঠে। ধন্যবাদ। এলিজা কথা বাড়ায়। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপনার আর কিছু লাগবে ম্যাম? বলতে বলতে এলিজা কফির কাপটা এগিয়ে দেয়। গরম, সাবধানে খাবেন। ঈশা কাপে ঠোঁট ছোঁয়ায়। এক চুমুকেই মাথার ভারটা যেন একটু কমে। এলিজা পাশের ফ্রিজ খুলে কিছু বের করে আনে। ম্যাম, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু খাননি। হাত বাড়িয়ে দেয়, এই নিন চকলেট। ঈশার চোখ দুটো মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে চকলেট দেখে। ঈশা কফির কাপ থেকে খোসা তুলে চকলেট মুখে দেয়। মুহূর্তে তার মুখে খুশির ছাপ, চোখে একরাশ স্বস্তি। খুশি হয়ে বলে, অনেকদিন পর চকলেট খেলাম, ধন্যবাদ তোমাকে। এলিজা ঈশাকে প্রশ্ন করে বলে, অনেকদিন পর কেন ম্যাডাম? আপনি তো চাইবার আগেই বস আপনাকে সব এনে দেন, আর আপনার তো চকলেট পছন্দ। এলিজার কথায় ঈশা থামে। কিছু একটা তার মাথায় আসছে। ঝাপসা কিছু চোখের সামনে ভেসে ওঠে। দরজার শব্দ, তার গিয়ে দরজা খোলা, কারোর চকলেট হাত দিতে হওয়ার মুহূর্ত, কার সাথে ছোটাছুটি। ঈশা চোখ বন্ধ করে ফেলে। বারবার এক জিনিসই চোখের সামনে ভেসে ওঠে। ঈশার মনে করার চেষ্টায় তার মাথা ব্যথা হওয়া শুরু। ঈশা এক হাতে মাথা চেপে ধরে। এলিজার মুখে হাসি ফুটে ওঠে। সে এটাই চাইছে, ঈশার পুরনো স্মৃতি আস্তে আস্তে মনে করিয়ে দেওয়ার। ঠিক তখনই কিচেনে আসে রানিয়া। ঈশাকে দেখে তার মুখের রং বদলে যায়, চোখে স্পষ্ট ভয়। ম্যাম, আপনি এখানে কেন? বস কোথায়? রানিয়ার কথায় ঈশার ভাবনা থেকে বেরিয়ে আসে। নির্বাক ভঙ্গিতে বলে, ঘুমাচ্ছেন। রানীর বুকের ভেতর থক করে ওঠে। চারপাশে তাকিয়ে ভয়ে ভয়ে ঈশাকে বলে, ম্যাম, আপনি উপরে যান। বস উঠে আপনাকে না পেলে খুব রেগে যাবেন। ঈশা তার দিকে তাকায় না পর্যন্ত। আরেক চার চকলেট নেয়। শান্ত কণ্ঠে বলে, রাগ করলে করুক, আমি একটু এখানেই থাকবো। রানিয়া ঘাবড়ে যায়, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। আর এলিজা চুপচাপ দাঁড়িয়ে সবটা লক্ষ্য করে। রানিয়া ঈশাকে না বুঝতে পেরে ছুটে যায় মারিয়া এলেনাকে ডাকতে। মারিয়া এলেনা রানিয়ার কথা শুনে দ্রুত সেখানে আসে। এদিকে এলিজা ঈশাকে নানান কথা বলে তাকে খুশি করার চেষ্টা করছে। মারিয়া এলেনা এলিজাকে দেখে রাগ চেপে রাখতে পারে না। কঠিন গলায় বলে ওঠে, ম্যাম নিচে এসেছে, আমাদের কাউকে জানাওনি কেন? তুমি জানো না ম্যামের বেরোনো নিষেধ? ঈশার সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, নিষেধ কেন? মারিয়া এলেনা ঈশার চোখের দিকে তাকিয়ে থেমে যায়।
কয়েক সেকেন্ডের নীরবতার পর সে কথা ঘুরিয়ে নেয়। ম্যাম, বস পছন্দ করে না আপনি কোনো কাজ করেন। বস দেখে ফেললে রাগারাগি করবেন। আপনি প্লিজ রুমে যান, না হলে বস আমাদের উপর খুব রাগ করবেন। ঈশা নির্ভীক কণ্ঠে বলে, না, কিছু হবে না। আমি বলবো ওনাকে আমি নিজের ইচ্ছায় এসেছি। তারপর হঠাৎ ঈশার আগ্রহ নিয়ে মারিয়া এলেনাকে প্রশ্ন করে, তুমি আমাকে বলো উনি কি পছন্দ করেন। আজকে আমি ওনার জন্য ওনার পছন্দের খাবার রান্না করব। ঈশার কথায় মারিয়া এলেনা আর রানিয়া দুজনেই ভয় পেয়ে যায়। তারা একসাথে বলে ওঠে, না ম্যাম, আপনার কোনো কাজ করতে হবে না। আপনি অসুস্থ, বস রেগে যাবেন। কিন্তু ঈশা নাছোড়বান্দা, সে কারো কথাই শুনছে না। ঠিক তখনই এলিজা নরম স্বরে বলে ওঠে, ম্যাম, বস চিকেন ফাহিটা খুব পছন্দ করেন। এটা আমাদের মেক্সিকোর ঐতিহ্যবাহী খাবার। মারিয়া এলেনা আর রানিয়া দুজনেই রাগী চোখে তাকায় এলিজার দিকে, কিন্তু এলিজার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঈশার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইছে, ঈশাকে বিশ্বাস করাতে চাইছে যেন সে ধীরে ধীরে তার উপর ভরসা করতে পারে। ঈশা একটু চিন্তিত হয়ে বলে, কিন্তু আমি তো জানি না কিভাবে রান্না করতে হয়। তারপর দৃঢ় গলায় বলে, তুমি আমাকে বলে বলে দিবে, আমি ওনার জন্য নিজ হাতে রান্না করব। এলিজা মাথা নেড়ে সম্মতি জানায়, জি ম্যাম, আমি সব কিছু বের করছি। আমি আপনাকে বলে বলে দিব, আপনি সঠিক পরিমাণে দিলেই হয়ে যাবে। ঈশার চোখে তখন খুশির ঝিলিক, সে মাথা নেড়ে সম্মতি জানায়। রানী আর মারিয়া এলেনা বারবার বাধা দিতে থাকে। শেষমেশ ঈশা রেগে গিয়ে বলে ওঠে, তোমরা যাও এখান থেকে, বলছি তো। আমাকে বিরক্ত করবে না। এলিজা মনে মনে হাসে, উফ, আজকের দিনটা আমার। এতদিনের সুযোগ পেয়েছি, যে করেই হোক এই সুযোগ কাজে লাগাতে হবে। এরপর এলিজা একে একে বলতে থাকে কি কি দিতে হবে। ঈশা তার কথা অনুযায়ী কোমরে আঁচল বেঁধে রান্নায় লেগে পড়ে। এলিজা বলে, ঈশা মনোযোগ দিয়ে ছুরিটা ধরে। তার আঙুল কাঁপছে, কিন্তু চোখে একরাশ দৃঢ়তা, ওনার জন্য কিছু করার। চিকেন কেটে সে একটা বড় বাটিতে রাখে, এখন লবণ দিন। তারপর ঈশা ঠিক পরিমাণ মশলা দেয়, এখন একটু অলিভ অয়েল। এলিজা বলে, ঈশা চুপচাপ সব করে। তার কপালে হালকা ঘাম, চুলের কয়েক গাছা গাল ছুঁয়ে নেমে এসেছে। ঈশার পুরো মনোযোগ দিয়ে রান্না করছে। বীরের ঘুম ভাঙে। ঘুমের ঘোরে অভ্যাসত হাত বাড়িয়ে পাশে ছুঁতেই সে টের পায় জায়গাটা খালি। চোখ খুলে উঠে বসে বীর। রুম জুড়ে একবার তাকায়, ঈশা নেই। মুহূর্তে তার চোখের ঘুম উধাও হয়ে যায়। শির দ্বারা বেয়ে বরফ শীতল একটা স্রোত নেমে যায়। ঈশায়া নামটা ফিসফিস করে বেরিয়ে আসে তার ঠোঁটের ফাঁক দিয়ে, কিন্তু রুম নিস্তব্ধ, অস্বস্তিকর নীরবতা। এক সেকেন্ড পর নিজেকে সামলে নেয় বীর। মনে পড়ে ঈশা এখন স্বাভাবিক, আগের মতো উগ্র আচরণ করে না। আছে কোথাও হয়তো ওয়াশরুমে গেছে। এই ভাবনাটা আসতেই একটু আগের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। বীরের ঠোঁটের কোণে তৃপ্তির এক চিলতে হাসি ফুটে ওঠে। মনের মধ্যে আলাদা একটা শান্তি। আর মোড়া ভেঙে আবার শুয়ে পড়ে বীর। নিগড় এই প্ল্যানটাই তার জীবনের শান্তি এনে দিয়েছে, এমন শান্তি যেটা সে বহুদিন পায়নি। এই আইডিয়াটা সত্যি দুর্দান্ত ছিল। তার নিজের মাথায়ও কখনো আসতো না। বীর ঠিক করে নেয় নিকোকে সে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি আর রেবেটা পিস্তল গিফট করবে। বীর উঠে দাঁড়ায়। এতক্ষণ হয়ে গেল, মেয়েটা এখনো আসছে না কেন? কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় বীর। দরজা খোলা, পুরো রুমে আবার চোখ বোলায় সে। জল শক্ত হয়ে আসে। নিষেধ করেছিলাম। কণ্ঠে কোনো চিৎকার নেই, কিন্তু এই শান্ত স্বরটাই সবচেয়ে ভয়ঙ্কর। এক সেকেন্ড চোখ বন্ধ করে বীর গভীর শ্বাস নেয়। তারপর দ্রুত ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেয়। মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে আসে। এরপর গার্ডদের ডাকে, মারিয়া এলেনা কোথায়? খবর যেতেই মারিয়া এলেনা প্রায় দৌড়ে দৌড়ে বীরের রুমে আসে ঈশাকে ছেড়ে। এখন তার সাথে কথা বলার মতো সময়ও নেই তার।
রানিয়াকে ইশারা করে মারিয়া এলেনা দ্রুত বেরিয়ে যায়। রানিয়া ইশায়ার পেছনে পেছনে তাড়া দিয়ে বলে, ম্যাম, বস উঠে গেছেন, আপনি রুমে যান প্লিজ, বস আপনাকে খুঁজছেন। ম্যাম প্লিজ, বস আমাদের উপর রাগ করবেন। ঈশা শান্ত গলায় আশ্বস্ত করে বলে, কিছু হবে না, দাঁড়াও। এদিকে ঈশার রান্না শেষ। সে ব্ল্যাক কফি বানাতে নেয়। বীর এটা পছন্দ করে। ঈশা জানে এই জায়গায়ও এলিজা তাকে সাহায্য করে। ঈশা খুব খুশি হয় তার উপর। মারিয়া এলেনা প্রায় দৌড়াতে দৌড়াতে এসে হাজির হয়। ইয়েস বস। বীরের চোখ দুটো বরফের মতো ঠান্ডা। ঈশা কোথায়? মারিয়া এলেনা মুখ ফ্যাকাশে হয়ে যায়। ম্যাম, ম্যাম তো নিচে আছেন। বীর হঠাৎ চিৎকার করে ওঠে, ও নিচে গেল কি করে? কোথায় ছিলে তোমরা? কি জন্য তোমাদের রাখা হয়েছে? মারিয়া এলেনা দ্রুত বলে, বস, ম্যাম আমাদের কথা শোনেননি, আমরা অনেক বলেছি। বীর চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে। তারপর ঠান্ডা গলায় বলে, ওকে বলো 1 মিনিটের মধ্যে রুমে আসতে, নাহলে আমি গেলে খুব খারাপ হবে। বীরের চিৎকার কানে আসতেই ঈশা দ্রুত সব শেষ করে। এই লোকটা সবসময় এত রেগে থাকে কেন সে বোঝে না। রাগ যেন তার নিঃশ্বাসের সাথেই জন্মেছে। ঈশা কাপে কফি ঢালে, হাতে কাপ নিয়ে দ্রুত নিজের রুমের দিকে পা বাড়ায়। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মারিয়া এলেনার চোখে পরে ঈশার উপরে উঠছে। মারিয়া এলেনা থামিয়ে বলে, ম্যাম দ্রুত যান, বস খুব রেগে আছে। ঈশা কিছু বলে না, শুধু মাথা নেড়ে এগিয়ে যায়। রুমে ঢুকেই তার চোখে পড়ে বীর। পায়ের উপর পা তুলে বসে আছে বীর, হাতে জ্বলন্ত সিগারেট। ধোয়ার গন্ধে ঈশার মুখ কুঁচকে যায়। এই গন্ধটা তার একদমই অপছন্দ। রুমে ঈশার উপস্থিত টের পায় বীর, তবুও মাথা তুলে তাকায় না সে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে গম্ভীর কণ্ঠে বলে, রুম থেকে বাইরে বেরিয়েছ কেন? ঈশা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বীরের খালি গলা, ভেজা চুল, শরীর বেয়ে এখনো পানির রেখা গড়িয়ে পড়ছে, মাথাটাও মুছেনি। কোনো উত্তর না পেয়ে বীর আবার বলে, নিষেধ করেছিলাম না আমি ঘুমে থাকাকালীন উঠবে না? আর তুমি বা? বলতে বলতেই হঠাৎ ঈশার দিকে তাকায় বীর। ঠিক সেই মুহূর্তে তার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। হার্টবিট দ্রুত চলতে শুরু করে। বীরের কথা মুখেই রয়ে যায়। তার দৃষ্টি আটকে যায় ঈশায়ার উপর। শুভ্র শান্ত, ঠিক যেন পরীর মতো। শাড়ি কোমরে গুজে একেবারে বউ লাগছে। শাড়িতে তাকে বড় মনে হচ্ছে। বীরের চোখ নেমে যায় বীরের ঠোঁটের কাটা জায়গায়। একটা ক্ষীণ দাগ, চোখ এড়ায় না। সব মিলিয়ে সে চোখ ফেরাতে পারে না। বীর ঈশার দিকে তাকাতেই অভিভূত হয়ে যায়। এতক্ষণ যে রাগ তার চোখে আগুনের মতো জ্বলছিল, এখন সেখানে শুধু স্তব্ধতা, এক ধরনের নীরব বিস্ময়। ঈশা ধীরে ধীরে বীরের দিকে এগিয়ে আসে, হাতে কফির কাপ, 2 হাতে ধরে কাপটা তার সামনে বাড়িয়ে দেয়। চোখের ইশারায় বোঝায় নিতে। বীর কফির দিকে তাকায় না, তার দৃষ্টি শুধু ঈশার দিকে আটকে আছে। এক মুহূর্তের পর কফির কাপটা নেয়, কিন্তু কাপ ছাড়ার আগেই ঈশার হাত ধরে ফেলে বীর। ঈশার হাত ধরে হ্যাচকা টান দেয়। ঈশা নিজেকে সামলাতে পারে না, বীরের কাছে সে এসে পড়ে। বীর এক হাত দিয়ে কফির কাপ পাশে রাখে, অন্য হাতে ঈশার কোমর জড়িয়ে ধরে। কোনো কথা নেই, শুধু চোখে চোখ পড়তেই মুহূর্তেই বীর ঈশার ঠোঁটে আলতোভাবে উষ্ঠ ছোঁয়ায়। দীর্ঘ না, তীব্রও না, কিন্তু এমন যা ঈশার বুকের ভেতর কাঁপন তুলে দেয়। ঈশা লজ্জায় চোখ নামিয়ে নেয়, গাল দুটো লাল হয়ে ওঠে তার। বীরের দিকে তাকাতে পারে না সে। বীরের ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে ওঠে। বীর ঈশার হাতে টাওয়ালটা দেয়। ঈশা নিজেই এগিয়ে আসে, আঙুলের ফাঁকে টাওয়াল চেপে ধরে বীরের ভেজা চুল মুছতে থাকে যত্ন করে। বীর চোখ বন্ধ করে নেয়। এই স্পর্শে তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। বীর শাড়ির আঁচল সরিয়ে ধীরে ধীরে পেটের ওপর হাত রাখে। শাড়ির ভাঁজ ভেদ করে সেই স্পর্শ পৌঁছে যায় ঈশার ত্বকে। ঈশা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঈশা ধীরে ধীরে বীরের চুল মুছতে থাকে, নরম গলায় বলে,
আপনার জন্য কফি বানিয়েছি আমি, খেয়ে বলুন কেমন হয়েছে। বীর কিছু না বলে কফির কাপটা হাতে তুলে নেয়। এক চুমুক, তারপর আরেক চুমুক। ঈশার চোখ দুটো সারাক্ষণ তার দিকে স্থির। সে ভেবেই পায় না কেন এত ভালো লাগে তার এই লোকটাকে দেখতে। এই লোকটা তার জীবনের শেষ আশ্রয়, তার আপনজন। এজন্য হয়তো ঈশা দেখছে বীরকে একটু প্রশংসার আশায়। কেমন হয়েছে জানতে। বীর নির্বাক মুখে পুরো কফিটা শেষ করে, কাপটা নামিয়ে রেখে ঠান্ডা গলায় বলে, আর কখনো কিচেনে যাবে না তুমি, এটাই শেষ। আর যেন আমাকে এটা বলতে না হয়। এক কথা সেকেন্ড টাইম রিপিট করা আমি পছন্দ করি না। বীরের কথা ঈশার ভেতরটা জ্বলে ওঠে। কত কষ্ট করে সে এই লোকটার জন্য নিজের হাতে রান্না করেছে, আর এই লোক এখন কি বলছে। চোখ দুটোতে অভিমান জমে ওঠে। ঠোঁট দুটো ছোট করে ঈশা বলে, আজ আমি আপনার জন্য রান্না করেছি, আমরা একসাথে ডিনার করব, আপনি কোথাও যাবেন না। বীর আর কিছু বলে না। সে ঈশাকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। ঈশার দিকে ঝুঁকতেই ঈশা বলে, না, আপনি সিগারেট খেয়েছেন, আমার এই গন্ধ সহ্য হয় না। বীর গভীর গলায় বলে, অভ্যাস করে নাও, সহ্য হয়ে যাবে। না, সরুন। বীর শোনে না, তার ঘাড়ে মুখ গুজে রাখে। শুরু থেকেই সে এই মেয়েটার জন্য মরিয়া। সময়ের সাথে সাথে তার পাগলামি রূপ নিয়েছে, আর এখন ঈশা নিজে থেকে এভাবে কাছে আসা তাকে আরও বদ্ধ উন্মাদে পরিণত করছে। সময় এভাবেই কেটে যায়। ঈশা একটার পর একটা প্রশ্ন করতে থাকে। বীরও স্বাভাবিক ধৈর্য নিয়ে উত্তর দেয় তার সব প্রশ্নের, যেন এই মুহূর্তটুকু সে নিজের করে রাখতে চায়। হঠাৎ ঈশা থেমে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাকে চকলেট কে এনে দিত? ঈশার কথায় বীর থমকে যায়। মানে? প্রো কুচকে আসে তার। ঈশা কপাল কুচকে ভাবে, তারপর ধীরে বলে, জানি না। আমার ঝাপসা কিছু মাথায় আসছে। দরজার শব্দ, আমি গিয়ে দরজা খুলতাম, আমাকে কেউ চকলেট দিত, কিন্তু চেহারাটা মনে আসছে না, দেখতে পাচ্ছি না, সব ঝাপসা। বীর কি বলবে বুঝে উঠতে পারে না। এরকম হওয়ার তো কথা না। ডাক্তার তো বলেছিল সব তাকে। এরকম কিছু হলে ওই ডাক্তারকে সে ছাড়বে না। ঈশার সব কিছু মনে পড়ে যাওয়ার মানে সে আবার আগের মতো তার কাছ থেকে দূরে সরে যাবে, আর এভাবে তার কাছে আসবে না। না না, এটা সে হতে দেবে না। বীরের অন্যমনস্কতা চোখে পড়ে ঈশার। সে একটু চিন্তিত গলায় বলে, কি হলো, কিছু বলছেন না কেন? বীর দ্রুত নিজেকে সামলে নেয়। গলায় কৃত্রিম নিশ্চয়তা এনে বলে, এগুলো কিছু না, তোমার মনের ভুল। কিন্তু ঈশা মানতে চায় না। সে একটু জোর দিয়ে বলে, কিন্তু আমার স্পষ্ট। বীর হঠাৎ চোখ গরম করে তাকায় ঈশার দিকে। সেই দৃষ্টিতে এমন এক অদৃশ্য হুমকি যে ঈশার কথাগুলো গলায় আটকে যায়। বীরের এই চেহারা দেখে সে আর কিছু বলে না। এদিকে বীর এটাই ভেবে পাচ্ছে না এরকম হওয়ার কারণ কি। অনেকক্ষণ পর ঈশাকে চুপ হয়ে যেতে দেখে বীর গম্ভীর গলায় বলে, ওষুধ খেয়েছিলে? ঈশা কিছু বলে না। মুহূর্তেই তার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে সকাল থেকে কিছু খায়নি আজ। উনি আসবেন এই উত্তেজনায় তার কিছু কথাই মনে হয়নি। তাকে অনেকবার বলা হলেও সে কারোর কথা কানে তোলেননি। একটু আগে শুধু কফি আর চকলেট খেয়েছে, এইটুকুই। ওষুধটা টেবিলেই পড়ে আছে। এখন কি বলবে সে? সত্য বললে উনি রেগে যাবেন, সে জানে, খুব ভালো করেই জানে মিথ্যে বলবে। কিন্তু যদি গাড্রা সত্যিটা বলে দেয় তখন কি হবে তার? ঈশার চুপ থাকা দেখে বীরের কপালে ভাঁজ পড়ে। এমনিতে ঈশার প্রশ্নে সে চিন্তিত। কি হলো, কথা বলছো না কেন? ঈশার ঠোঁট নাড়াতে চায়, কিন্তু শব্দ বের হয় না ভয়ে। হঠাৎ বীর চিৎকার করে বলে, কি হয়েছে, কথা বলছো না কেন? বীরের চিৎকারে ঈশা কেঁপে ওঠে। শরীরটা অজান্তেই সংকুচিত হয়ে আসে। কি বলবে সে বুঝতে পারছে না। মাথার ভেতরটা ঝাপসা হয়ে যাচ্ছে। এদিকে ঈশার এই নীরবতা বীরের রাগ আরো বাড়িয়ে দেয়। এই চুপ থাকা, এই চোখ নামিয়ে রাখা বীরের সন্দেহ হয়। বীর আর অপেক্ষা করে না, বজ্রকণ্ঠে চিৎকার করে ওঠে, মারিয়ে এলে না? বীরের চিৎকারে ঈশা ভয় পিছিয়ে যায়।
তার কাছ থেকে দূরে সরে যায় কয়েক কদম। বুকের ওপর হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকে, চোখে স্পষ্ট আতঙ্ক।